হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে সকাল সকাল ডিউটি যাব, তাই রেডি হয়ে পড়েছি। ডিউটি চলাকালীন আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে টাইম মেনটেন করতে হয় সব কিছু কাজে। আর আমারও মিনিমাম 6টার সময় ঘুম ভেঙে যায় যেদিন ডিউটি থাকে, অ্যালার্ম না দিলেও চলে। এখন তো গরমকাল আসছে, অ্যালার্ম দিতে হবে না। তো চলো হেঁটে হেঁটে পৌঁছে গেছি এই কোম্পানির মধ্যে। এবার কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছ পাঞ্চ মেশিন কেমন হচ্ছে, আমার জন্য অপেক্ষা করছি কখন আমি পাঞ্চ করব। তো চলো পাঞ্চটা আমি করে নেব। পাঞ্চ করে নেওয়ার পর আমি এখনও টিফিন করিনি। তো চলো ক্যান্টিনে যাব টিফিন করতে। এরা এখনও এন্ট্রি করছে, এরা এখন থেকে কাজ শুরু করবে। এবার আমি এই কাজের মধ্যেই দুবার খাওয়া দাওয়া করি। এই কাজের মধ্যে কোম্পানি একবার খাওয়া দাওয়া দেয়, কিন্তু আমি দুবার করি। এইটুকু তো ফ্যাসিলিটি রাখবে আমাদের জন্য। তো চলো এই দেখতে পাচ্ছ আজকে কি বানিয়েছে, এটা হচ্ছে ছোলার ডাল। আমি ছোলার ডাল দিয়ে মুড়ি খাচ্ছি। আজকে লুচিও ছিল। এবার লুচি আমি তেমন পছন্দ করি না, তাই লুচি খাই না। আমি মুড়ির সাথে যাই হয় তাই খাই। কবে হয় কুমড়োর তরকারি সকালে হয়, সেটা লুচির সাথে খাওয়ার জন্য আমি সেটা মুড়ির সাথেই খাই। সবার আর লুচি পোষায় না। তো ঠিক আছে, চলো এবার ফ্যাক্টরির দিকে আরেকজন দেখো আমাদের ডিপার্টমেন্টে দেখছো এক্ষুনি খেতে যাচ্ছে। মানে এখন বাজে 8টা আর আমি 7:30টায় গেছি। তো চলো, আর এটা হচ্ছে আমাদের কাঁটা, যেটা তোমরা জানো এখানে ওজন করা হয় বড় বড় গাড়ি ধান বস্তা থেকে। কিন্তু আমাদের এখানে কি হয়, কোম্পানির যে প্রোডাক্ট আসে, যেসব র ম্যাটেরিয়ালস আসে, এখানে ওজন করা হয়। তো এখানে লিকেজ করছে, এই জন্য গ্রাউন্ড ফ্লোরটা একদম জল জলে হয়ে গেছে। তো এটা যদি কি শেষ না করা হয় এই জলটা, তাহলে ওজনে বেশি হবে। তাই এটাকে প্রথম জল কমিয়ে নিতে হবে। আজকে আমাদের র মেটেরিয়ালস আসবে, তাই লোক লেগে গেছে এটাকে জল বের করানোর জন্যে। আর এই পাম্পগুলো তোমরা লক্ষ্য করবে, এই পাম্পগুলো চাইনা পাম্প, যেটা ইন্ডিয়ায় দেখতে পাবে না। আর এই পাম্পে যদি কোনো ভাল্বও না লাগাও নিচে, তাহলেও এই পাম্পে জল উঠে আসবে, শুধু একটু টেকনিক লাগাতে হবে। ঠিক আছে, তো খুব দারুণই পাম্প। তো চলো এবার ফ্যাক্টরির মধ্যে এবার রওনা দেবো। এবার আজকে কাজ হচ্ছে, কাল কোম্পানি থেকে ম্যানেজার ফোন করে বললো যে এই গিয়ার বক্সটা খুলতে হবে। কারণ এই গিয়ার বক্সটা বাইরে যাওয়ার কথা ছিল। কোম্পানি ভাবলো কেন আমি বাইরে দেবো, যখন মেনটেন্যান্সের লোক আছে কোম্পানির ভেতর, তাকেই দিয়ে কাজ করাই। তো ঠিক আছে, আমাকে যখন বলেছে আমি তো খুলবো। এটা ফার্স্ট টাইম আমি এরকম গিয়ার বক্স খুলছি। এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় গিয়ার বক্স। তো চলো এটাকে খুলে নেব। তার আগে আমি ভাবছি কীভাবে কি খোলা যায়। এবার একটা হেল্পার চাইলাম, কারণ হেল্পার তো দরকার এইসব কাজের জন্যে। তো চলো এখন যন্ত্রপাতি কিভাবে আছে সেটা দেখবো। বাক্সের মধ্যে একটাও যন্ত্র নেই, সব বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে মেনটেন্যান্স ডিপার্টমেন্ট। এবার ধরো আমরা থাকি না, হয়তো কারোর ইভিনিং শিফট চলছে, আমাদের জেনারেল শিফটই হয়। এবার সেই ইভিনিং শিফটটায় যদি কেউ আসে, তাহলে যন্ত্রপাতি এরকম ফিরিয়ে দিয়ে রেখে চলে যায়, আর গোছাতেই মনে পড়ে না। তো চলো আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা ভেঙে গেছে। তো এটা নড়ছে, এটা একটু উপর থেকে নিচে নড়ছে। আর এটা তেল লিক করছিল, যেটা তোমাদের আগেও বলেছিলাম যে এর অয়েল সিল কাটা আছে। তো এটাকে খুলে অয়েল সিলটার ডেমো দিতে হবে। দিলে এটাকে কলকাতা থেকে কিনে নিয়ে আসবে। এটা মনে হচ্ছে আমাদের এই লোকাল মার্কেটে পাওয়া যাবে না। এর মনে হচ্ছে একটা বিয়ারিং খারাপ হয়ে গেছে, কারণ সবসময় একটা ঘর ঘর আওয়াজ আসতো। তো চলো আমি একের পর এক খুলতেই আছি। আর আমার কাছে আছে পুলার, এবং এই বিয়ারিংগুলো খুলতে খুব কষ্ট হচ্ছে। গিয়ার বক্সটা কোম্পানি থেকে তৈরি হওয়ার পরে এই ফার্স্ট টাইম মনে হয় খোলা হচ্ছে, তাও অনেক দিন হয়ে গেছে। আমার মনে হচ্ছে এর মধ্যে আর কোনো তেল বা মোবিল সব গাঢ় হয়ে গেছে। যেগুলো বের করেছিলাম একটু বেরিয়েছে, লাস্টে যে মোবিলগুলো বেরোবে একদম গাঢ় হয়ে বেরোবে। তো দেখতে পাচ্ছ খুলছিল না, আমি তার জন্য DW40 নিয়ে নিয়েছি, WD40। তো এটা দিলে যত জং পড়ে আছে, মরচে পোড়া আছে, সব ছেড়ে যাবে, যাতে এই বিয়ারিংটা বের করতে খুব সহজ হয়। ঠিক আছে, তো এইভাবে একের পর এক বের করব। এবার যেসব নাট খুলছে না ওগুলাও আমি এই WD40 মারবো, দেন সব বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ এই নাটগুলাও প্রথম খুলতে হবে। তো এই নাটগুলাও অনেক দিন থেকে জমে গেছে। আর এটা এই গিয়ারবক্সটা যেখানে থাকে সেখানে একটু মাটি ধুলো এইসব পড়ে, তো এই জন্য এটা বেশি নোংরা হয়েছে। তো আমি হেল্পার দিয়ে পরিষ্কার করেছি যতটা পেরেছে। এবার বাকিটা এই মেনটেন্যান্সের সময় করতে হয়। সবসময় মেশিনই ধুলোই থাকে, মেনটেন্যান্সের সময় অনেক সময় পরিষ্কার হয়। তো দেখতে পাচ্ছ এই বড় পুলিটাও খুলতে হবে, যেটা মনে হচ্ছে, কারণ দুদিকে খুলতে হবে, নাহলে পেছনে শ্যাফট খোলা যাবে না। দেখতে পাচ্ছ বড় পুলিটাও খুলে নিয়েছি। এবার এই দিকে যে আছে বিয়ারিং, ওটাও বের করব, কারণ আমি জানি এই দিকে কিছু হয়নি, যা হয়েছে অপোজিট দিকে। এবার সেটা খুলতে হলে এটাও খুলতে হবে, দিলে আমি সেফলি এটাকে আবার বক্সিং করতে পারবো, আনবক্সিং করতে পারবো। তারপর না করে কোম্পানি একটা মোটা হেল্পার দিয়েছে। এবার যেমনই কাজ করুক হেল্পার, ভালোই, এখন যা বলছি তাই শুনছে। সকাল থেকে অনেক কাজ করছে। আমি বলছি ফ্যানের তার লাগিয়ে দাও, ফ্যান লাগিয়ে দিচ্ছে, হাওয়া খাওয়াচ্ছে, মানে বিশাল ব্যাপার। আমি বললাম ঠিক আছে। আর গিয়ার বক্সটা তো খুলতে অনেকটা ফাটছে, কারণ অনেকটা হয়েছে, কি বলবো, জং পড়ে গেছে। WD40 মারার পরেও রেস্ট করতে হচ্ছে, যাতে একটু নরম হয়ে
তারপরে হেল্পারকে আমি দিয়েছি একটু ফ্রেশিং করার জন্য, যাতে জং মরচে পোড়াগুলো একটু ছাড়িয়ে দেয়। এবার তারপরে এই সব কষ্টে মষ্ট আজকে খুলতেই হবে, কারণ উপর থেকে বলেছে। এবার এটা হচ্ছে যাকে আনতে দেবো সে এখনও আসেনি। এবার সেই স্যার যদি আজকে না আসে তাকে আবার কালকে দিতে হবে, সে আবার নিয়ে আসবে, কারণ কলকাতা আমরা যাই না, এই কোম্পানি যারা অফিসিয়াল স্টাফ আছে ওরাই যায় আনার জন্যে। তো দেখতে পাচ্ছ আমার মোটু হেল্পার কীভাবে লেগে পড়েছে, একের পর এক সব নাট খুলতেই আছে, কিন্তু খুব পরিশ্রমে খুলছে। খোলার পরে আর আর হচ্ছে না দেখছে, তারপরে পাইপ রেঞ্চ নিয়ে খুলতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ এই যে লকটা আছে, এই চাবিটা বের করতে পারছি না, এই খুব কষ্ট হচ্ছিল বের করতে। তো চলো এটাকে এবার কোনো রকম গরম করে বের করানোর ফলে বেরিয়ে গেছে। আর তোমরাও দেখতে পাচ্ছ এই গিয়ার বক্সটা কেমন, সব বড় গিয়ার বক্সে এরকমই ফ্যাসিলিটি থাকে। এবার যেগুলো ছোট ছোট গিয়ার দিয়ে ভিভেল গিয়ার দিয়ে থাকে সেগুলো একটু হেভি নয়, এগুলো হচ্ছে হেভি, যেগুলো হাই প্রেসার থাকে সেগুলো এরকমই গিয়ার বক্স থাকে। তো দেখতে পাচ্ছ এগুলো কেমনভাবে আছে সিস্টেম। তো এর অপোজিটে প্রবলেমটা হয়েছে। তো চলো এবার একটু রুম থেকে ঘুরে আসি, কারণ অনেকক্ষণ কাজবাজ করলাম, একটু রেস্টও তো নেওয়া দরকার কাজের মধ্যে মধ্যে। তো চলো এবার রুমে যাব। রুমে যাওয়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে ফ্যান সারাচ্ছে ছেলেরা। তো আমাদের ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট আমাদের রুমেই থাকে, কিন্তু আমাদের রুমের কোনো কিছু নেই। তো দেখতে পাচ্ছ আমাদের সিলিংয়ে ফ্যান নেই, এখনও খাটের নিচে পাখাগুলো পড়ে আছে। তো চলো এবার সেই পাখাগুলো তুলে আমি এখন নিয়ে যাব কোম্পানির মধ্যে। এবার কোম্পানিতে এই পাখাগুলো না হলেও চলবে, কারণ আমাদের নিজেদের করে পার্সোনাল একটা ফ্যান আছে। এবার রুমে এসেছি যখন একটু রেস্ট নিয়েই নিই, কারণ বসে জল খাবো, মিনিমাম আধা ঘন্টা বসবো, তারপরে আবার ফ্যাক্টরির দিকে রওনা দেবো। ওরা আজকে মিনিমাম 2-3 জন বসে গেছে, যত ফ্যান আছে কোম্পানির ওগুলা ঠিক করবে। কারণ হচ্ছে কোম্পানি দায়িত্ব দিয়েছে, এবার গরমকাল আসছে, মানে প্রত্যেকের রুমে একটু ফ্যান প্রয়োজন। কোম্পানির মধ্যে সিলিং ফ্যান তেমন নেই, সব আছে স্ট্যান্ড ফ্যান, আর সিলিং ফ্যানটা রুমেই লাগে। স্ট্যান্ড ফ্যানটা রুমের হয়তো পার্সোনাল যাদের আছে তারাই হয়তো ব্যবহার করে, না হলে নয়। তো দেখতে পাচ্ছ এটা সারাতে পড়ে গেছে। এবার পাংখাগুলো ম্যাচ করছে কার বডির জন্যে কোনটা। তো আমরা তো দিয়ে দিয়েছি, এটা সারিয়ে দিলে এটা তো এরাই নিজে গিয়ে লাগিয়ে দিয়ে আসবে রুমে। তারপরে তখন দেখতে যাবে যখন আমি রুমে আসবো যে কিভাবে এরা লাগিয়েছে। আর এই ফ্যানগুলো তেমন স্পিডও নেই, যেমন হাই স্পিড ফ্যান বলি সেরকম না, নর্মাল ফ্যান, চারিদিকে ঘুরে ঘুরে হাওয়া দেবে এরকম। আর বেশি হাই স্পিড ফ্যান নিতে গেলে যেটা ফ্যানের নিচে শুধু হাওয়া থাকবে আর চারিদিকে থাকবে না। ঠিক আছে চলো এবার কাজের দিকে রওনা দেবো। চলো ওই মোটু ভাই কী করছে ওটা দেখি, ওকে অনেক কাজ দিয়ে এসেছিলাম গিয়ার বক্সের ওগুলো খুলে পরিষ্কার করার জন্যে। তো দেখতে পাচ্ছ এখানে বিড়ি খাচ্ছে ছেলে, আর এখানে আড্ডা দিচ্ছে। তো চলো এবার হেল্পারকে সবসময় কী বলতে হয়, একটু চাপে রাখতে হয় যে বাবু কাজ কর কাজ কর। তুমি একটু যদি এদিক সেদিক পালিয়ে যাবে তখন তারও বাবু এদিক ওদিক মোবাইল বের করে বিড়ি বের করে খাওয়া আরম্ভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই পুলারটা এরপরে বের করতে হবে। তোমরা লক্ষ্য করবে নিচে যে মোবাইলগুলো পড়ে আছে ওর গিয়ার বক্স থেকে বেরিয়েছে, দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে গেছে। এবার আমি চাইলেও এটাকে মেশিন দিয়ে খুলতে পারতাম, এবার মেশিন দিয়ে খুলছি না, আমি বললাম আমি দুজন আছি, মেশিন দিয়ে হলে 2-3 জন, মিনিমাম 3 জন হলে ধরতে পারবে, কারণ মেশিনের যে স্পিড ক্যাপাসিটি সেটা দুজনের মধ্যে হবে না, নাহলে এদিক ওদিক ছিটকে যেতে পারে। ওই ভয়ে আর মেশিন ধরিনি, তাই হাতের মাধ্যমে ঘোরাতে হচ্ছে, না হলে আমি মেশিন ধরে নিতাম। তো দেখতে পাচ্ছ ফাইনালি এটা বেরোতে এসছে। তো এটাকে বের করে দেওয়ার পরে তারপরে চেক করব এর অয়েল সিল সত্যিই কি কেটে গেছে না কী ব্যাপার। আর এগুলাও তো খুলে ফেলে দিয়েছি, এগুলো তো পরিষ্কার করবে হেল্পার আছে। এই বিয়ারিংয়ের ভেতরে এখানে অয়েল সিলটা আছে। এবার চলো এই বিয়ারিংটাও খারাপ হয়ে গেছে, যেটা নড়ছে আর ঘোরাচ্ছি একটা ঘরঘর আওয়াজ আসছে। একদম বিয়ারিংটা দেখতে পাচ্ছ কতদিন পরে বেরোচ্ছে, এটা চোং পড়ে গেছে। তো এইসব নোচ প্লাস দিয়ে এটাকে খুলে তারপরে বিয়ারিংটা বের করব। আর এগুলো দেখতে পাচ্ছ এই মাঝখানে থাকে গ্যাসকেটস, যেগুলো গিয়ার যাতে অয়েল লিক না করে সেই জন্য এগুলো দেওয়া থাকে। তো চলো এটা দিয়ে একে পরিষ্কার করে নেব। তো এটা যতটা থাকবে ততটা হেল্পার এসে খেয়ে দিয়ে করবে, কারণ আমাদের খাওয়া দাওয়ার পরে 1-1.5 ঘন্টা রেস্ট থাকে, ওরা কন্টিনিউ কাজ করতেই থাকে। সব হেল্পারদের এরকমই সিস্টেম আমাদের কোম্পানির, আর সুপারভাইজারদের আলাদা সিস্টেম আছে। তো দেখতে পাচ্ছ একটু মেশিন চালিয়েছিলাম, একটু পরিষ্কার হয়েছে। আর এদিকটা দেখতে পাচ্ছ একদম উঁচু নিচু আছে। আর আমি যে এই হ্যান্ড গ্রাইন্ডার ধরেছি, এই যে কাঁটাগুলো লাগিয়েছি এর সাহায্যে পুরো ফ্রেশিং হয়ে যায়, কিন্তু এতে রিস্ক অনেক, এর যে স্পিড সেটা কন্ট্রোল করা খুব মুশকিল। তো হেল্পারকে দিয়ে দেবো এগুলো হাতের মাধ্যমে ব্রাশ মেরে পরিষ্কার করার জন্যে। তারপরে যা হবে খেয়ে দিয়ে এসে রেস্ট নিয়ে তারপরে যদি না হয় একটা স্টোর থেকে ফলা নিয়ে আসবো, সেটার সাহায্যে করতে হবে। তো আমি হেল্পারকে বলে দিলাম কোথায় কি করতে হবে, কারণ ওর যে 1.5 ঘন্টা কাজ, আমি যে থাকবো না ওই 1.5 ঘন্টা ও কী কাজ করবে সেটা বুঝিয়ে দিলাম। তো চলো এখন আমি চলে যাবো ক্যান্টিনে খাওয়ার জন্যে। তো চলো ক্যান্টিনে খেয়ে দিয়ে আবার চলে এসেছি। এবার কালকে দেখতে পাচ্ছ ছেলেরা ফিস্টি করছিল, আমাদের রুম থেকে চামচ খুন্তি
এবং এই গ্যাসের মাথাটা নিয়ে মানে চুলিটা নিয়ে, তো ওগুলো নিয়ে এলাম, আমাকেই দিল। আর দেখতে পাচ্ছ এখন ফ্যান লেগে গেছে, তখন বলেছিলাম মিনিমাম 2-3 ঘন্টা টাইম লাগলো এটাকে সারিয়ে রুমে দিয়ে দেওয়ার জন্যে। আমাদের কোম্পানিতে এরা কয়েল ঠিক করে না, কয়েলটা বাইরে থেকে ঠিক করে নিয়ে আসা হয়, আর রুমে শুধু এখানে কয়েলগুলো ঠিক করা মানে এখানে ফিটিং করে লাগিয়ে দেওয়া হয়। তো আমার বিছানায় আমার একটা ফ্যান, তার খাটের নিচে তার একটা ফ্যান, পার্সোনাল ফ্যানও আছে, এটা শুধু লাগালাম। তারপরে 10 মিনিট রেস্ট নিয়ে রুমে বসেছিলাম, কোম্পানি থেকে ফোন হলো মেশিনের একটা মেনটেন্যান্সের প্রবলেম আছে চলো। তো দেখতে পাচ্ছ আমি আর ইলেকট্রিক্যাল যে হেড সে বেরিয়ে পড়লাম, এখন পাউডার রুমে যাব, তাই মাস্ক পরে নিয়েছি, সেফটি ফার্স্ট। তো দেখতে পাচ্ছ এই মোটরটা পুড়ে গেছে, এখন ঘুরছে কিন্তু ভেতর থেকে একদম জাম্প হয়ে গেছে। তো চলো এটাকে পুড়ে গেছে, চেঞ্জ করে দিয়েছি, এটা আবার বাইরে যাবে কয়েল চেঞ্জ করার জন্য। এইভাবে মেনটেন্যান্সের প্রবলেম হয়। এই যে আমাদের 1-1.5 ঘন্টা রেস্ট, যদি এরকম মেনটেন্যান্স প্রবলেম থাকে তাহলে আমাদের দৌড়ে আসতে হবে। এবার তার জন্য কোম্পানি ওভারটাইম দেয় না, কিন্তু তার কিছুক্ষণ আগে তুমি যদি যেতে 4টার সময়, তাহলে এখন তোমাকে চলে যেতে হবে 3টায় 3:30টার সময়। এই আমরা নিজেদের হিসাবে করে নিই। তো দেখো এই বিয়ারিংয়ের অবস্থা কি, একদম জং পড়ে গেছে। এই বিয়ারিং তো এখানেই পাওয়া যাবে না, একদম আমতাতে এরকম বিয়ারিং পাওয়া যাবে না। হ্যাঁ হবে, যেটা ছোট সাইজের যেটা নর্মাল হয় সেগুলো পেতে পারে, কিন্তু এইসব বিয়ারিং পাওয়া যাবে না, সে যেতে হলে আবার সেই কলকাতা। আমি ভেবেছিলাম শুধু হয়তো আমাদের যে অয়েল লিক করছে, যেটা অয়েল সিল আছে সেটা শুধু খারাপ হয়েছে, না তার সাথে সাথে এই দুটো বিয়ারিংও খারাপ হয়েছে। এই দুটোর মধ্যে দেখা যাক, ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করব, WD-40 মারবো। তা যদি ঠিক হয় তো ভালো, না হলে সেই বাইরেই দেবো, মিনিমাম একটা তো কিনতেই হবে। তো চলো এখন দেখতে পাচ্ছ এই যে দুটো বিয়ারিং, এটা অনেকটা ফ্রি আছে, এই দুটো কালকে কিনতে দিতে হবে। তো সব কিছু চেক করার পরে চলো এবার রুমের দিকে রওনা দেবো। তার আগে দেখে নিই এই যে যন্ত্রপাতি সব ছড়িয়ে আছে, এবার কালকে কাজ করব। এটা যদি কালকে না কাজ করতাম তাহলে হেল্পার সব গুছিয়ে দিত। তো চলো হেল্পার তো আমার চলে গেছে, আমাকে মিনিমাম আধা-1 ঘন্টা পরে যাব। তো দেখো এরা হচ্ছে চার্জিং ডিপার্টমেন্টে চলে এসেছি, এদের হচ্ছে এই লাইন এখন চলছে না। এখানে টোটাল 4টা লাইন আছে, এবার একটা লাইনের অপোজিট সাইডে থাকে, আবার এদিক সাইড থাকে, দুটো দিকে ব্যাটারি চার্জে বসে। আমাদের অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট প্রোডাক্ট দিতে পারছে না, তাই এই লাইনটা বন্ধ করা আছে। তাই আরও যে 4 লাইন সেগুলো চলছে, মানে অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট এত কাজ করছে তাও দিতে পারছে না, কারণ আমার চার্জিং হলে একবারে 800টা ব্যাটারি থেকে 1000টা ব্যাটারি হয়, আর চার্জিং এখানে অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট মিনিমাম 600 থেকে 700টা দিতে পারে, এখনও 300টা মেশিন আছে। এরকমভাবে কোম্পানি কাজ চলছে, মানে কোনো রকম হয়ে যায়, ঠিক আছে। তো চলো এখন খেয়ে এসে রেস্ট নিয়ে তারপর দেখতে পাচ্ছ আমি বেরিয়ে যাচ্ছি এখন বাইরের দিকে, বাজারের দিকে। তো বাইকের চাবি তো নিয়ে নিয়েছি, এই হচ্ছে বাইক। দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে বাইকের, একদম ধুলো হয়ে গেছে, কারণ এটা কোনো ঘরের মধ্যে রাখা নেই, এখানে থাকে আমাদের, এর মধ্যে গাড়ি পার্কিং করা আছে। তো সাইড দিয়ে অনেক গাড়ি যায়, লরি যায়, তারপর অনেক বাইকও যায়, সব ধুলো উড়িয়ে দিয়ে যায়। তো সেগুলো সব বাইকে পড়ে বাইকটাও এরকম হয়ে গেছে। তো চলো এখন কিছু ফল নিয়ে নেবো, অনেকদিন ফল খাওয়া হয়নি, এমনিতে শরীরটা অনেকটা দুর্বল মনে হচ্ছিলো, তাই বেশি না একটু পেয়ারা নেব আর আপেল নেব। আর এখন আঙ্গুর একটু দাম আছে, তার কয়েকদিন পরে নেব। এখন বলতে গেলে এখানে 120 টাকা কেজি চলছে। আমি সেদিন হাওড়ায় গেছিলাম, ওখানে নাকি দিচ্ছে 80 টাকা কেজি, মানে কতটা কম এখান থেকে ওখানকার ডিফারেন্স। তো চলো তারপরে এখানকার ফেমাস চলে এসেছি ঘুগনি দোকানে। এখানে আমতাতে এই ছোটো পোলে ঘুগনিটা এখানে খুব বানায়, এই যে হাফ বয়েল ডিমটা ওটাও খুব দারুণ। হাফ বয়েল ডিম খেতে হলে ছোটো পোল তো আসতেই হবে, খুব দারুণ খেতে লাগে। তার থেকে হাফ বয়েলের থেকে খুব ভালো হয়েছে এই যে স্যালাড, লঙ্কা গুঁড়ো, এই যে ঘুগনির টেস্ট খুব আলাদা। তাই আমি তো মাঝে মধ্যে কী করি, এখান থেকে পাশে রুটির দোকান আছে, মানে যেটা রুটি হয় এখানে 4 টাকা 5 টাকা পিস, ওখান থেকে কিনে নিয়ে এসে আমি ওটা আবার ঘুগনির সাথে খাই। তো চলো ফাইনালি রুমে চলে এসেছি, এবারে এদের তো ফল কাটতে দিয়ে দিচ্ছি, এরা কতক্ষণ ফল কাটছে। তো দেখো আপেল দেখছি, এই একটা আপেলের দাম কত, 22 টাকা। তো দুটো আপেল নিয়েছি, তো টোটাল নিয়ে নিয়েছে 45 টাকা নিয়ে নিয়েছে। মানে বুঝতে পারছো আপেলেরও দাম এখন অনেক আছে। এবার দাম সস্তার মধ্যে তেমন কিছু নেই। এখন আজকে কলাও আনতে গেছিলাম, ওটাও এখানে মিনিমাম 60 থেকে 70 টাকা ডজন আছে। তো চলো এরা পেয়ারাগুলা কাটুক, আমি তো তখন বসি একটু আড্ডা দিই। আর এই আপেল পেয়ারা এগুলা খাওয়া দাওয়ার পরে কি করব, একটু আড্ডা দেবো, গান দেখবো, রিলস দেখবো, তারপরে হয় কোনো কাজ থাকলে করব, কোম্পানির অ্যাটেন্ডেন্স ওঠাতে হবে, সবাই যে আজকে এসছে তার অ্যাটেন্ডেন্স। চলো দেখতে পাচ্ছ এখন স্যালাড কেটে নিয়েছি, কারণ আমাদের 8টার সময় খেতে যেতে হবে। দেখো আমাদের দুজনের স্যালাড বাটি আলাদা কেন করেছি, তারা এরকম স্যালাড খেতে ভালো লাগে, আর আমার খেতে ভালো লাগে এরকম কুচি কুচি করে, কারণ এটা দিয়ে আমার খুবই দারুণ লাগে এরকম স্যালাড। এর মধ্যে একটু লেবু বিট লবণ দিলে আরও ভালো লাগে। তো এই জন্য মেশাই না, কারণ ওদের টিফিন বক্স আমার টিফিন বক্স, এই জন্য আলাদা করে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা তো এই পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা কোন কোম্পানিতে কাজ করছো, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছো,
সেটাও তো দেখাবে তোমরা। আর দেখতে পাচ্ছ এই যে বোতল আছে এগুলো সব নিয়ে যাওয়ার দায়িত্ব মোটু বাবুর, কারণ আমরা এই স্যালাড কেটে দিয়ে ভালো করে স্যালাড পেঁয়াজ কাটতে পারে না, তাই আমাদের সব বোতলে জল ভরার দায়িত্ব এর। এবার পার ডে যে রান্না বান্না হয় সেগুলোও আমরা করি। কাজ করে এখানকার এই মোটা ভাই আর একজন আছে, এই দুজন বেশি কাজ করে কড়াই ধোয়া থেকে এইসব স্যালাড কাটা থেকে। আমরা দুজন শুধু আইডিয়া দিই কীভাবে কেমন করা উচিত। তো চলো এখন খাওয়ার জন্য রেডি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমরা কমেন্ট করে বলো আর কেমন ধরনের ভিডিও চাই, আর যদি জব ভ্যাকেন্সি থাকে তাহলে বলবো। বাই।